আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এবং এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, সম্মেলনের এই পর্বে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন? শুরু হয়ে গেছে সামিট, 4 দিন ব্যাপী বিনিয়োগ সমাবেশ। এই সমাবেশে আজকে প্রথম অধিবেশনে আমরা দেখতে পেলাম 60 থেকে 70 জন বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টগুলো পরিদর্শন করছে। এখন আছে তারা সকলেই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। তারা সকলে কোরিয়ান ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরিগুলো পরিদর্শন করছেন। এখানে বিজা এবং বিজার উদ্যোগে এই পরিদর্শন করা হচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছে শুধুমাত্র প্রেজেন্টেশনের মাধ্যমে বিনিয়োগ করা সম্ভব হতো, তারপরেও বিদেশি বিনিয়োগকারীদের এই ফ্যাক্টরিগুলো পরিদর্শন করে তারা দেখাতে চায় এখানে বিনিয়োগ করে তারা কি ধরনের সুফল পাবেন এবং কিসের উপর তারা বিনিয়োগ করছে তা সরাসরি দেখানোর জন্যই এই আজকের এই পরিদর্শন করা হচ্ছে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছে। এই সমস্ত বিনিয়োগের তাদের সাথে কি কি কথা হয়েছে, কেমন চিন্তা ভাবনা করছে, কি বিনিয়োগ করবে এবং কেমন বিনিয়োগ বাংলাদেশ পাবে, কতটুকু ফলপ্রসূ হবে, সবকিছু নিয়ে একটু পরে আমাদের এখানে ব্রিফিং করা হবে। তার আগেই কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিগুলো পরিদর্শন করবেন এমনটাই আমরা দেখছি। এখনো পর্যন্ত চট্টগ্রামের কেপিজেডের 2টি ফ্যাক্টরি পরিদর্শন করা হয়েছে, এরপরে আরো 4টি ফ্যাক্টরি পরিদর্শন করবে। এরপরে চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে পরিদর্শন করবেন এবং তারা সেখানের সম্পূর্ণ বিনিয়োগ কেন্দ্রগুলো সবগুলো পরিদর্শন করে তারা আমাদেরকে জানাবেন চট্টগ্রামের বিনিয়োগ কেন্দ্রগুলো পরিদর্শন করে কেমন লাগছে। তবে তাদের সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি চীন, জাপান, কোরিয়া অনেকেই আসছেন। তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি তারা অনেক আনন্দিত বাংলাদেশে আসছে এবং তারা অনেক উদ্বেগ প্রকাশ করেছে বা বাংলাদেশের সাথে বিনিয়োগ করবে এমনটাই আমাদেরকে প্রত্যাশা দিয়েছেন। এই ছিল চট্টগ্রামের কেপিজেড থেকে সর্বশেষ। চৈতি। পায়েল, ধন্যবাদ আপনাকে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এবং এই বিষয়ে আমাদেরকে চট্টগ্রাম থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। দেখছেন দেশ জনপদ লাইভ। বাগেরহাটে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। কথা বলবো তার সাথে। সোহান, জনসমাগম কেমন দেখছেন সেখানে জানাবেন। ফিলিস্তিন এবং গাজায় যে নৃশংসতা চলছে সেই নৃশংসতার প্রতিবাদে আজকে কিন্তু সারা দেশের মতো বাগেরহাটেও প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৌহিদি জনতা কিন্তু একত্রিত হয়েছে এবং সকাল 10টা থেকে তারা এই বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল করছে। এর সাথে কিন্তু সমাবেশও করছে। সেই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে তারা কিন্তু এখানে সমাবেশ করছে এবং আমরা দেখেছি শিশু, কিশোর এবং বৃদ্ধ সকলে কিন্তু আজকে গাজার পক্ষে দাঁড়িয়েছে এবং তারা এই যে গণহত্যা থামানোর জন্য তারা বিশ্ব বিবেকের কাছে আহ্বান করছে এবং যারা বিশ্ব নিয়ন্ত্রণ করে জাতিসংঘ সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি তারা আহ্বান জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এই গাজার গণহত্যা বন্ধ করতে হবে এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছেন তারকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন গণহত্যার প্রতিবাদে। এখানে যারা মূলত আজকে এই মিছিলের আয়োজন করেছেন বা ভাগে রয়েছেন তারা কেন এই আয়োজন করেছেন আমরা একটু জানতে চাবো। আপনারা জানেন, বিশ্বব্যাপী দেখেছে ইসরায়েলের উদ্দেশ্য হামাসকে নির্মূল করার নয়, ইসরায়েলের উদ্দেশ্য ফিলিস্তিনের সকল মুসলমানকে শহীদ করা। আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে বলতে চাই, ফিলিস্তিনের রক্ত মুসলমানের রক্ত মানে আমাদের শরীরের রক্ত।
সুতরাং ফিলিস্তিনের ভাইদের রক্ত ঝরলে আমাদের রক্ত ঝরে। আমরা ইমানের দাবি নিয়ে এখানে বসে থাকতে পারি না। যে কোনো ভাবে ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিত ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। একই সাথে আমরা একাত্মতা ঘোষণা করতেছি যে আজকে ফিলিস্তিনের উপর যে অবর্বরিত হামলা চালিয়েছে, আমাদের মুসলমান ভাইদের রক্তকে ভুলণ্ঠিত করা হয়েছে, ইজ্জতকে ভুলণ্ঠিত করা হয়েছে, ঠিক একই রক্ত সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরের ভিতরে রয়েছে। সুতরাং এই ফিলিস্তিনকে আজাদ না করা পর্যন্ত এবং ইসরায়েলকে ধ্বংস না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন যে এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, আজকে যে ফিলিস্তিনের পক্ষে যে মিছিল হচ্ছে, এই মিছিলে কিন্তু দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি এখানে ছাত্র দলের ব্যানার ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে ছিলেন, সাধারণ শিক্ষার্থীরা ছিলেন। সবকিছু মিলিয়ে আজকে সকল মুসলমান এবং বাগেরহাটের মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোকজনও কিন্তু এখানে এসেছে ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে। তাদের একটাই দাবি, ফিলিস্তিনকে মুক্তি দিতে হবে এবং ইসরায়েলি আগ্রাসন সারা পৃথিবীতে বন্ধ করতে হবে। বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে মার্চ ফর ফিলিস্তিন বা গাজার সর্বশেষ খবর। সোহান, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী SS সোহান। এবং একইভাবে চাঁপাইনবাবগঞ্জেও চলছে মার্চ ফর গাজা কর্মসূচি, সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, জনসমাগম কেমন দেখছেন জানাবেন। সত্যি আপনাকে বলে রাখি, সম্প্রতি সময়ে গাজায় যে বর্বরচিত ন্যাক্কারজনক যে হামলা চলছে ইসরায়েলের পক্ষ থেকে এবং শত শত মানুষ, হাজার হাজার মানুষ যে নিগৃহীত হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে সর্বস্তরের জনগণের ব্যানারে কিন্তু মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11:15 দিকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে শহরের শান্তি মোড় থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলে কিন্তু শত শত হাজার হাজার কিন্তু শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা কিন্তু বিভিন্ন রকমের ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে। তারা কিন্তু বিশ্ব মহল যে নেতৃবৃন্দ আছে তাদেরকে তারা কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছেন, তাদেরকে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য তারা আহ্বান জানাচ্ছে। তারা বলছে যে যতদিন পর্যন্ত প্যালেস্টাইন ফ্রি না হবে ততদিন পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জে তারা কিন্তু এই কর্মসূচি অব্যাহত রাখবে। চৈতে আপনি একটু দেখতে পাচ্ছেন এই যে মিছিলে সর্বস্তরের নারী পুরুষ শিক্ষার্থী সাধারণ মানুষ কিন্তু অংশ নিয়েছে। তারা কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছে। আমরা দেখেছি অনেক শিক্ষার্থীকে কিন্তু কান্নায় ভেঙে পড়তে, তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন ধরনের পতাকা নিয়ে তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। অনেক শিশুরাও কিন্তু অংশ নিয়েছে এই মিছিলে। এখান থেকে কিন্তু বারবার একটি দাবি জানানো হচ্ছে যে বিশ্বের যে মহলরা আছে, যারা কিন্তু বিশ্বকে পরিচালিত করে থাকে, তারা কিন্তু ইসলামের পক্ষে দাঁড়াচ্ছে না, তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে না, তাদের বিরুদ্ধে তারা কিন্তু এখান থেকে কিন্তু স্লোগান দিচ্ছে। তারা বলছে অবিলম্বে ফিলিস্তিনে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটছে, হত্যাযজ্ঞ চলছে, সেই হত্যাযজ্ঞ কিন্তু বন্ধ করার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছে এবং তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের তারা স্লোগান দিচ্ছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করে বিক্ষোভ মিছিলে কিন্তু শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, শিক্ষার্থীরা, নারী পুরুষরা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। তারা কিন্তু অনেকে কিন্তু আবেগে আপ্লুত হয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে। অনেকের চোখে আমরা কিন্তু কান্নার ছাপও দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলটি এখন কিন্তু কোর্ট চত্বর প্রদক্ষিণ করছে। সেই কোর্ট মিছিল থেকে কিন্তু নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে, ফ্রি প্যালেস্টাইন দেওয়ার জন্য তারা কিন্তু জোর দাবি জানাচ্ছেন। অর্থাৎ যারা কিন্তু গণহত্যা চালাচ্ছে, নৃশংসতা চালাচ্ছে ফিলিস্তিনের উপর, তাদেরও কিন্তু তারা কিন্তু কঠোর বিচার দাবি জানাচ্ছেন। তারা কিন্তু জাতিসংঘকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন ফিলিস্তিনের পক্ষে। এই মুহূর্তে মিছিলটি
আপনাকে বলে রাখি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বর্তমানে বিভিন্ন সড়ক ঘুরে এখন কোর্ট চত্বর পার হচ্ছে। মিছিলটিতে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, মসজিদের ইমাম সহ সাধারণ নাগরিকরা কিন্তু অংশ নিয়েছেন। আমরা একটু বক্তব্য জানতে চাই আসলে মিছিলের উদ্দেশ্য কি। জি, একটু বলবেন আমাদেরকে যে আজকে মিছিলের উদ্দেশ্য কি একটু বলেন। আসলে আজ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। মুসলমানদের রক্ত ঝরবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কখনোই সম্ভব নয়। আমাদের প্রয়োজন হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ইসরায়েলের কার্যক্রমকে আমরা ঘৃণা করি, এই ইহুদিবাদকে আমরা ঘৃণা করি। মুসলমানদের রক্ত পিতা যেতে আমরা দেব না। জীবন মরণ জান প্রাণ দিয়ে আমরা প্রস্তুত থাকবো। পণ্য আমরা বয়কট করি, তাদের পণ্য ঘৃণা করি, তাদের পণ্য আমরা গ্রহণ করবো না। যে আপনি শুনছিলেন এখান থেকে মিছিল থেকে তারা কিন্তু বলছেন যে ইসরায়েলি যদি বর্বরতা যদি বন্ধ না হয় তারা কিন্তু জীবন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে ইসরায়েলি যে সকল পণ্য আছে সেই পণ্য কিন্তু তারা কিন্তু বর্জনের জন্য কিন্তু সাধারণ মানুষদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। সেই সঙ্গে কিন্তু ইসরায়েলে যে বর্বরতা চলছে ইসরায়েলের তারা কিন্তু বিচার দাবি করছে। তারা জাতিসংঘ মহাসচিব আহ্বান করছেন এবং তারা বিশ্ব মোড়ল আছে তাদের কাছে তারা আহ্বান জানাচ্ছে অনতিবিলম্বে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে হবে। মিছিলটি এই মুহূর্তে শহরের বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হবে বলে আমাদেরকে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে মাছ খাওয়ার প্যালেস্টাইনের সর্বশেষ পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। একইভাবে কুমিল্লাতেও চলছে মার্চ ফর গাজা কর্মসূচি, সেই খবর জানবো সহকর্মী সুমন কবিরের কাছ থেকে। সুমন, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। যে চৈতি আপনি যেটা বলছেন, আসলে মার্চ ফর যে গাজা আছে কুমিল্লা কান্দিবাগ চত্বর মুখরিত ধ্বনি হচ্ছে। কুমিল্লা প্রত্যেক সর্বস্তর স্কুল ছাত্রী, কলেজ সকলে আজকে যে সাধারণ জনগণ কি বল মার্চ ফর গাজা। আমরা ইসরায়েলে এই আগ্রাসনকে তীব্রভাবে নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। বিশ্ব বিবেক জাগ্রত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আশা করি অনতিবিলম্বে ইসরায়েলের এই বর্বরোচিত হামলা বন্ধ হবে এবং বিশ্ব মানবতা জাগ্রত হবে। আমরা বিশ্ব মানবতা জাগ্রত হওয়ার অপেক্ষায় আছি। পণ্য ধ্বংস করতে হবে এবং যদি বলি সকল দিল্লি পণ্য এবং কথা বলতে চাই বাংলাদেশ এনসিপি কুমিল্লার যে জাতীয় সংগঠন রয়েছে তার আসলে এখানে রয়েছে কুমিল্লার যে সমন্বয় দায়িত্বে রয়েছেন আসলে আপনার কি করবেন যে গাজার যে বিষয় মার্চ ফর গাজা আজকে যে অনুষ্ঠিত হচ্ছে জানালে আপনারা কি বলবেন গাজার বিষয়ে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি হাফসা জাহান স্পষ্ট বলে দিতে চাই যে এনসিপি কখনো এ ধরনের বর্বরতা, এ ধরনের নৃশংসতা কখনোই সমর্থন করে না। এনসিপি সহ পুরো বাংলাদেশের মানুষ একই কাতারে দাঁড়াতে চায়, একই কাতারে দাঁড়ায় বলতে চাই আমরা সবাই এই নির্মমতা এবং নৃশংসতার আমরা সবাই এর প্রতিবাদ জানাই এবং যদি দরকার পড়ে আমরা বারবার রাস্তায় নেমে থাকবো এবং বাংলাদেশ সরকারের এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টের এই বিষয়ে একদম একটা সুস্পষ্ট আমরা বার্তা চাই। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের থেকে ইমিডিয়েট আপনারা জানান, আপনারা বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থানটা পরিষ্কার করবেন। নেত্রী আমি একটু কথা বলবো মহানগর আসলে আবু রানা আসলে গাজার যে অবস্থা মার্চ আসছে কি বলবেন? ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা দেখিয়েছে তা আমাদেরকে বিশ্ববাসীকে হতবাক করেছে। আমরা বাংলাদেশ সরকারকে জানাবো ইসরায়েলি দূতাবাসে শীঘ্রই তলব করে এর যথাযথ জবাবদিহিতা আদায় করার জন্য এবং সারা মুসলিম বিশ্বের নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা বলছিলেন আমি কথা বলার চেষ্টা করবো কুমিল্লা একজন হিন্দু ধর্মের তারাও আসছে মুসলিম সকল ধর্ম
কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন কবির, জানাচ্ছিলেন কুমিল্লাতে মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ খবর। দেখছেন দেশ জনপদ লাইভ। চুয়াডাঙ্গা ও ময়মনসিংহতেও চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং ইলিয়াস আহমেদ। প্রথমে যাচ্ছে চুয়াডাঙ্গায়। সেতু, গাজায় নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু ইসরায়েলের আগ্রাসনে যে মানে গাজার প্রতি যে মানে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গাতে বিক্ষোভ মিছিল শুরু করেছে, অর্থাৎ লং মার্চ শুরু হয়েছে। এই লং মার্চ শুরু হয়েছে আপনার শহীদ হাসান চত্বর থেকে, চুয়াডাঙ্গাতে প্রাণ কেন্দ্র সেই শহীদ হাসান চত্বর থেকে শুরু হয়েছে। তো আমি এই লং মার্চ যাবে আপনার চুয়াডাঙ্গা পৌরসভা পর্যন্ত। পৌরসভার ওখানে যে আপনার যারা লং মার্চ করছে এদের সাথে কথা বলে যারা জানিয়েছে ওখানে যে বিক্ষোভ সমাবেশ করবে। তো আমি এদের সাথে কথা বলে যেটা জানতে পারি সেটা হচ্ছে এখানে যে চুয়াডাঙ্গার সকল সচেতন ও বিবেকবান জনগণের ব্যানারে কিন্তু তারা এই লং মার্চ করছে। এই লং মার্চে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এক জায়গায় হয়েছে। শুধু তাই না, এখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই লং মার্চে অংশগ্রহণ করেছে। আমি এখন একটু কথা বলবো লং মার্চ করার। আচ্ছা, আপনারা যে লং মার্চ করছেন আপনাদের কি উদ্দেশ্যটা কি আপনারা যেটা বলছেন? আমরা চাই যে বিশ্বের যে ফিলিস্তিনি যে আগ্রাসন করা হচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং আমাদের জায়গা থেকে আমরা যেহেতু সেখানে যাইতে পারছি না, আমরা সংহতি প্রকাশ করছি এবং এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি শুনছিলেন আর কি, এরা কিন্তু এই চুয়াডাঙ্গায় বসে কিন্তু তারা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছে আর কি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ, তিনি আছেন ময়মনসিংহে। তিনি এখন ময়মনসিংহের বিস্তারিত খবর জানাবেন। ইলিয়াস, আপনি আপনার ওখানে কি অবস্থা একটু যদি জানাতেন। ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে অর্থাৎ আজকে কিন্তু ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দেখেছি সকাল 11টা থেকেই কিন্তু বিক্ষোভ মিছিল সহকারে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিক্ষোভকারীরা এই নগরীর টাউন হল প্রাঙ্গণে তারা জড়ো হয়েছেন এবং শত শত বিক্ষোভকারী কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনিতে যে ইসরায়েলের আগ্রাসন অর্থাৎ গণহত্যা যদি অচিরেই বন্ধ না করা হয় তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু আরো ব্যাপক আকারে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি ময়মনসিংহ নগরী থেকে একেবারেই টাউন হল প্রাঙ্গণটি কিন্তু একেবারেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে এবং নানা স্লোগান কিন্তু দিচ্ছেন বিক্ষোভকারীরা এবং তারা বলছেন যে অচিরেই ফিলিস্তিনিতে যে হামলা হচ্ছে সেই হামলা কিন্তু অচিরেই বন্ধ করতে হবে, না হয় এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু আরো ব্যাপক আকারে পালন করা হবে, সেই বিষয়টি কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আজকের কর্মসূচির মধ্যে কি কি থাকছে আপনাদের? আজকে আমরা মূলত আমাদের যে পুরো বিশ্বব্যাপী যে ফিলিস্তিনের প্রতি এত নির্যাতন হচ্ছে এবং গণহত্যা হচ্ছে, এরপরও যেহেতু বিশ্ববাসী আজকে ইউএন চুপ, আজকে ইউনিসেফ চুপ, আজকে যেখানে যারা মানবতার কথা বলে বেড়ে তারা সবাই আজকে চুপ হয়ে যাচ্ছে, কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। সেই জন্য সেই নিন্দা জানিয়ে এই যে ঘৃণ্যকর একটা গণহত্যা চলছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি এবং আমরা জানাতে চাই যে আমরা কোনো মতে এটাকে মেনে নিব না। আর আমরা মূলত আজকে ময়মনসিংহে এসেছি, আমরা এটা বলে দিতে চাই যে আমরা ময়মনসিংহবাসী কোনো ধরনের কোনো ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না, বরং যে সমস্ত দোকান, যে সমস্ত ব্যবসায়ী বা যে সমস্ত প্রতিষ্ঠান এগুলোকে ব্যবহার করবে বা ইসরায়েলকে কোনোভাবে সহায়তা দিবে আমরা তাদেরকেই বয়কট করব। মূলত আমরা এই কথাগুলোকে নিয়ে এসেছি এবং আমরা আশা করছি যে অ্যাটলিস্ট আমাদের এই ভয়েসের মাধ্যমে, আমাদের প্রতিবাদের মাধ্যমে এই ইসরায়েলের এই ঘৃণ্য যে গণহত্যা চলছে সেটা অন্তত কমবে। বিক্ষোভ মিছিলটি কোথায় যাবে? জি, বিক্ষোভ মিছিল কোথায় যাবে? আজকে আমরা মূলত এখানে বিক্ষোভ সমাবেশ করছি, তবে এরপর মিছিল আমরা হয়তো অন্যদিকে করতে পারি। তবে মূলত আমাদের মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে সমস্ত মানুষ জমা হয়ে একটা সমাবেশ করে বিশ্বের কাছে এই মেসেজটা পৌঁছানো যে আমরা ইসরায়েলের এই গণহত্যাটাকে কোনো মতে মেনে নিব না এবং আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। তারা বলছিলেন যে এই যে ইসরায়েলের যে হামলা, সেই হামলা কিন্তু সেটি কোনোভাবেই কাম্য নয়, সেই প্রতিবাদে কিন্তু তাদের যে
বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আরো ব্যাপকতর হবে যদি অচিরেই এই হামলা বন্ধ না করা হয়। সেই বিষয়টি কিন্তু এখানে যারা জড়ো হয়েছেন তারা কিন্তু বলছিলেন, তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ডেও কিন্তু এই আন্দোলনের এবং গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে অচিরেই যেন এই হামলা বন্ধ করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনাদের দাবিটা কি জানতে চান? আমাদের দাবি হচ্ছে মুসলিম প্যালেস্টাইনকে ইসরায়েল যে হত্যা করছে এটা একটা গণহত্যা। এর আগেও এটা আমরা ঘোষণা করেছি গণহত্যা হিসেবে, সারা বিশ্বই ঘোষণা করেছে। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক। আমাদের সমস্ত সারা বিশ্বের যে মুসলিম আমরা একত্র ঘোষণা করছি, আজকে হরতাল ডেকেছে সারা বিশ্বে, সেই হরতালে আমরা একত্র ঘোষণা করেছি। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক, তা না হলে সারা বিশ্বে মুসলিম আরো জেগে উঠবে, জেগে উঠে ইসরায়েলের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলবে ইনশাল্লাহ। তারা এই গণহত্যা অচিরেই বন্ধের কিন্তু দাবি জানিয়েছেন। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু ছোট্ট করে জানতে চাই এই যে কর্মসূচি সেটি কেন একটু জানতে চাই। এটি গাজাবাসীর উপর যে নির্মম হত্যাকাণ্ড চলছে, তো আমরা মুসলিম বিশ্ববাসী হিসেবে আমাদের মানবিকতার জন্য আমরা অবশ্যই চুপ থাকতে পারি না। তো এটা আমাদের মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের এটি কর্তব্য এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তো এই জন্যই আমরা আজকে এসেছি এখানে। তিনি বলছিলেন যে মুসলিম হিসাবে কিন্তু এই যে গাজাতে যে বর্বরোচিত হামলা এবং হত্যা হচ্ছে প্রতিনিয়ত, সেই আন্দোলনেই কিন্তু তারা একত্রিত হয়েছেন এবং তারা শুধু প্রতিবাদ জানাচ্ছেন এবং ইসরায়েলি পণ্য যে রয়েছে সেই পণ্য কিন্তু বয়কটের আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে দোকানে দোকানে গিয়ে কিন্তু সেই পণ্য অর্থাৎ ইসরায়েলি সকল ধরনের পণ্য প্রত্যাহারে কিন্তু তারা দোকানিদের উৎসাহিত করবেন সেই বিষয়টিও বলছিলেন। অর্থাৎ কিছুক্ষণ পর ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয়ে নগরীর প্রধান সড়ক কিন্তু প্রদক্ষিণ করবেন। অর্থাৎ শত শত মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং প্রত্যেকের মুখে একটি কথা হচ্ছে যে ইসরায়েলে গণহত্যা সেটি কিন্তু অচিরেই বন্ধ করতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা এবং ময়মনসিংহে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র গরমে অতিষ্ঠ কুষ্টিয়ার মানুষ, শুকিয়ে যাচ্ছে খাল, বিল, নদী নালা, পানি উঠছে না টিউবওয়েলগুলোতে। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আর কয়দিন এই পরিস্থিতি থাকতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? চৈতি, গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ায় তীব্র গরম এবং তীব্র রোদ ও ভাবসা গরমে কিন্তু একেবারে অতিষ্ঠ জনজীবন, অর্থাৎ ঘরে বাইরে কিন্তু কোথাও স্বস্তির খবর নেই। আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ায় মৃদু দাবদাহ চলছে, অর্থাৎ তারা বলছে যে কোনো ধরনের কোনো তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, প্রতিদিনই তাপমাত্রা বাড়বে। অর্থাৎ এভারেজ যদি গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং এর সাথে কিন্তু যে তাপমাত্রা বিরাজ করছে এই বিরাজমান তাপমাত্রার চেয়ে যেটা অনুভব করা হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ তীব্র রোদ রয়েছে, বাতাসের আর্দ্রতা বেশি রয়েছে এবং যার কারণে কিন্তু ভাবসা গরম, এতে জনজীবনের উপরে বিরূপ প্রভাব পড়ছে এবং সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়ে পড়ছে যারা শ্রমজীবী মানুষ, অর্থাৎ যারা রিক্সা চালক, ভ্যান চালক এবং যারা এই যে মাঠে কাজ করে এবং বিভিন্ন জায়গায় কাজ করে, এই শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে, অর্থাৎ তারা ঘরেও থাকতে পারছেন না এবং এমনকি বাইরেও থাকতে পারছেন না। এছাড়াও যদি আমি একটু আপনাকে জানাই যে কুষ্টিয়ার যে নদী নালা খাল বিল রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, মাঠঘাট শুকিয়ে গেছে, ফলে কিন্তু কুষ্টিয়ার যে টিউবওয়েল গুলো রয়েছে সেখানে কিন্তু পানি উঠছে না, অর্থাৎ কুষ্টিয়ার বাসিন্দাদের দূর দূরান্তে কিন্তু ছুটে যেতে হচ্ছে এই পানির জন্য, অর্থাৎ পানির জন্য এক প্রকার হাহাকার অবস্থা, কোথাও কোনো টিউবওয়েলে তেমন পানি উঠছে না, যে টিউবওয়েল গুলাই পানি উঠছে এলাকার মানুষ কিন্তু দূর দূরান্তে যে সেই পানি সংগ্রহ করছেন। এছাড়াও যে এখন সাধারণত যে সামনে নতুন ধান উঠবে, ধান লাগানো চলছে, এই ধানের কিন্তু বীজ যারা বুনছে এবং চারা যারা লাগাচ্ছে তারা কিন্তু পড়েছে চরম বিপাকে, তারা এমন অবস্থায় পড়েছে যে গরমে কাজ করাও যাচ্ছে না এবং গরমে তারা অতিষ্ঠ অনুভব করতেছে। এ বিষয়ে আমি যারা আবহাওয়া অফিস রয়েছে কুষ্টিয়ার আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, আবহাওয়া অফিসের কর্মকর্তারা যেটি বলছেন যে সামনে এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, দিনের পর দিন তাপমাত্রা বাড়বে, তবে তারা একটা আশার বাণী দিচ্ছেন যে বৈশাখ মাস পড়লে হয়তো আবহাওয়া কিছুটা হলেও ঠান্ডা আসতে পারে, ঝড়ো হাওয়া বইতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিছুটা রয়েছে। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছে
যে তাপমাত্রা কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে। এদিকে এই যে তীব্র গরমের ফলে কিন্তু কুষ্টিয়ার হাসপাতালগুলোতে যে গরমজনিত যে রোগী সে সংখ্যা কিন্তু বাড়ছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা সতর্কতা সহিত তারা রোগীদের জানাচ্ছেন যে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন যে ঠান্ডা জায়গায় থাকতে ঠান্ডা খাবার গ্রহণ করার জন্য তারা বলছেন। এছাড়া আমি পরিবেশবিদদের সাথে কথা বলেছি, তারা যেটি জানাচ্ছেন যে আসলে এই যে দীর্ঘদিন মানুষের বিভিন্ন কার্যক্রমের ফলেই কিন্তু পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে এবং এই যে গরম বাড়ছে। বাংলাদেশের যে বিভিন্ন কলকারখানার বর্জ্য ধোয়া এবং ইটভাটার ধোয়া সহ গাছ নিধন এবং পার্টেক্স কোম্পানিগুলোর গাছ নিধনের ফলেই কিন্তু এই যে আবহাওয়ার যে পরিবর্তন, এর ফলে কিন্তু আবহাওয়ায় উত্তপ্ত বাড়ছে এবং এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এই গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ায় যে মৃদ দাবদাহ চলছে, এই দাবদাহে কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘরে বাইরে কোথাও কিন্তু কোনো স্বস্তির খবর নেই। আবহাওয়া অফিসের কাছেও কিন্তু স্বস্তির খবর নেই। তারা বলছে যে এই যে প্রতিদিন গত এক সপ্তাহ ধরে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা চলছে, এই তাপমাত্রা কিন্তু যত দিন যাবে এটি কিন্তু বাড়বে। এই ছিল কুষ্টিয়া থেকে তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। Why should Bangladesh Bank be approving the same policy case by case again and again and again? That is superstitious. We will make an oversight role if the banks are doing their job properly, if there is any irregularities in that, if there is any money laundering in that case. So we will look into those aspects of that, but not the flow or movement of capital, return on capital, and so on and so forth. So this is a part of the broader strategy to liberalize our economy, to liberalize the investment regime, to build confidence for our residents as well as for foreigners that Bangladesh is open not only for trade but for investment and the return on investments and all those things that follows from that. Thank you. So I think this is one of the biggest achievements of this summit, this announcement and this clarification, because this is what kind of creates the barrier for the investors to come and play their role that they're supposed to play. So we really appreciate the contribution and the support that Bangladesh Bank has given us, and I'm sure that everyone present here will be taking the opportunity in order to make the best of the situation. I have been giving, I'm seeing signals all around me that our time is kind of running out, but I have a lot of other important questions, so maybe I'll just take 30 seconds to 1 minute of each of your time just to give an idea about the next of my questions. Ashik, to start with you, we do have a lot of bureaucratic restrictions, red tapes, etc. As you mentioned that the incident with the trade license, and I know that you're a big fan of one-stop solution that you have been really vocal about from the BIDA's office. So do you think that such kind of facilities can also be a part of BIDA's mandate to assist the startup ecosystems instead of licensing, IP, protection, etc.? Just your basic thoughts on that. Look, why not? We should definitely consider startup as also part of the investment community that drives FDI for us. So absolutely we should have one-stop service for them. The one-stop service has two elements. One is the digital piece of it and then the manual piece of it, the human interaction piece of it. A new word I have learned is called manualization. A lot of digital things halfway in becomes manual. So we need to change that back into proper digital journey. So short answer to your question is yes, but I think actually the role BIDA can play more is on the policy fixes. So what you will see incoming is one of the things that we are now looking at is digital assets. How we enable all the way running to crypto. How do we enable the startup ecosystem to be able to use those things, right? So these are sort of the fixes that we should be doing at the policy level and then potentially handhold the initiation of startup community. So, and a lot of this will also sit on ICT ministry and the remainder ecosystem, but at the end of the day for me, BIDA's primary role is to be the collaborator or the coordinator. Make sure that ministries across the government and the startup ecosystem, the private sector, they're all in tune and doing the exact same thing, moving in the right direction. So the force of nature takes us to the end goal. Thank you. So harmony is actually...
বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং আবারও জানাবো গাজার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচির খবর এবং এ বিষয়ে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, গাজায় আগ্রাসন বন্ধে বিশ্বমহলের প্রতি শিক্ষার্থীরা কি বার্তা দিচ্ছেন? চৈতি, যেমনটা জানেন, গাজায় ইসরায়েলের যে বর্বরচরিত যে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ সেটির প্রতিবাদে সারা বিশ্বের মতো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে এবং ইসরায়েল এবং তাদের যে মিত্র রাষ্ট্রগুলো যারা ইসরায়েলকে বারবার সমর্থন জানিয়ে এই ন্যাক্কারজনক হত্যায় সমর্থন জানিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল এবং তারা তাদের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে আমরা তারা যেমনটা জানিয়েছে সকাল 9:30 থেকে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের সামনে বসে তাদের সেই নানান ফ্লেকার্ড লেখা এবং তাদের নানান যে স্লোগান তারা দিচ্ছেন। একই সঙ্গে ইসরায়েলকে যে সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েলকে এই হত্যাযজ্ঞে সমর্থন জানিয়ে আসছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা বিভিন্ন স্লোগান এবং তারা আওয়াজ তুলছেন। একই সঙ্গে সারা বিশ্বের মুসলিম সহ অন্যান্য রাষ্ট্রগুলোকে কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর এবং গাজাবাসীদের প্রতি সমর্থন জানানোর জন্য তারা আহ্বান জানান। আমরা যদি এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি, সকাল থেকে এখানে বসে আছেন, আপনার সঙ্গে যদি একটু কথা বলি, কি বার্তা দিতে চাচ্ছেন দেশবাসী এবং বিশ্বকে এই জায়গাটি থেকে? একটা কথা বলবো যে হচ্ছে কি সবাই মনে করতেছে যে এখানে বসে থেকে কি উন্নতিটা হচ্ছে আমাদের, বাট একটা জিনিস কি জানেন, আমরা যদি একটু চেষ্টা করি না পারবো। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি আমরা করব, আমাদের পক্ষে এতটুকু করা সম্ভব আমরা করব। হয়তোবা যে আমাদের একটা বার্তা একটা কথা হয়তোবা মানুষকে অনুপ্রেরণা করতে পারে, মানুষের মনের মতো অনুপ্রেরণা জাগাতে পারে এবং তারা আগে আসতে পারে প্যালেস্তিনের জন্য। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারছি আমরা করছি। আমাদের কাজ হচ্ছে গিয়ে সারা জাগানো, আমরা সেটাই করতেছি। সবার জন্য আমরা আসলে বার্তা পাঠাবো যে প্লিজ নিজের জায়গা থেকে যতটুকু পারেন। যেমনটা বলছেন একজন শিক্ষার্থী, সারা বিশ্ববাসীকে তাদের বিবেকে যাতে নাড়া দেয় এবং বিবেক যাতে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে, একই সঙ্গে যাতে করে ইসরায়েলের বিপক্ষে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয় সে আহ্বান কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। তো এই ছিল রাজধানী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ। তারেক, ধন্যবাদ আপনাকে। রাজধানী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। দেখছেন দেশ জনপদ লাইভ। কুড়িগ্রাম পৌরসভার হানাগড়ের মাথা এলাকার বৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তবে দীর্ঘদিনেও হয়নি কোনো মেরামত, ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কেন হয়নি এখনো সংস্কার কাজ, কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রাম পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের টাপু ভেলাকোবা এলাকার দুপারের মানুষের কষ্ট লাগবে এই 2012 সালে পিচঢালা সড়ক এবং এই সেতু নির্মাণে ব্যয় হয় 1,25 লাখ টাকা। পরে কিন্তু এই ব্রিজটি 17 সালের বন্যার যে সংযোগ সড়ক সেটি কিন্তু ভেঙে যায়। তারপরেই কিন্তু এই দুপারের মানুষের আবারও কষ্ট শুরু হয়। তারা কিন্তু এই দীর্ঘ 8 বছর এই ব্রিজটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে কিন্তু এই বৃষ্টির যে সংস্কারের কোনো আশ্বাস পায়নি, যার ফলে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু চাঁদা তুলে তারা কিন্তু জোড়াতালি দিয়ে এই বৃষ্টির সংস্কার করে কোন রকম যাতায়াত সচল রেখেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আপনারা একটু দেখবেন যে এই বৃষ্টির কাঠ দিয়ে চাতাল করে কিন্তু এই যাতায়াত সচল রাখা হয়েছে। এখানে কিন্তু প্রতিনিয়ত মানে প্রতিদিন এই ব্রিজ দিয়ে কিন্তু শত শত মানুষ যাতায়াত করে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সদরের মোগলবাসা এবং পাঁচগাছি ইউনিয়নের কিছু অংশের মানুষ এই বৃষ্টি দিয়ে কিন্তু এই কুড়িগ্রাম শহরে প্রবেশ
করে। এবং এছাড়াও কিন্তু এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এই কৃষকরা কিন্তু তাদের যে উৎপাদিত ফসল সেটি কিন্তু এই শহরে নিয়ে যেতে পারে না, যার ফলে কিন্তু তারা অনেক বিড়ম্বনায় পড়ে। এছাড়াও আমি এখানকার যারা ভুক্তভোগী মানুষজন রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই ব্রিজটির সংস্কার না হওয়ার কারণেই কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে এবং অনেকে কিন্তু পড়ে গিয়ে তাদের হাত পা অনেকের ভেঙেছে। এবং এছাড়াও কিন্তু এই ব্রিজটির জন্য কিন্তু স্থানীয় মানুষ হাজার হাজার মানুষ কিন্তু অনেক মানববন্ধন করেছে এবং সরকারি দপ্তর এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু আসলে যোগাযোগ করেছে। যোগাযোগ করেও কিন্তু এই ব্রিজটি সংস্কারের আসলে কোনো ব্যবস্থা হয়নি। আমি এই মুহূর্তে স্থানীয় একজন রয়েছেন এই ভুক্তভোগী এই এলাকার। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই আসলে ব্রিজটি কবে থেকে এই অবস্থা আর কি অবস্থা সব মিলে একটু বলবেন। 2012 সালে তৈরি হওয়ার পর 2017 সালের বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে আংশিকভাবে সংস্কার করে দেওয়ার পর 2022 সালে আবার পুনরায় বন্যা হয়, সে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে স্থানীয়ভাবে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 2টা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাদ্রাসা রয়েছে, নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন থেকে কিছুদিন আগেও এখানে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পরে গিয়ে উনি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রংপুর মেডিকেল কলেজে পর্যন্ত ওনাকে ট্রান্সফার করা হয়েছিল। শুধু তাই না, স্থানীয় পর্যায়ে ভাবে অনেকভাবে এবং স্বয়ং জেলা প্রশাসক মহোদয়। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কুড়িগ্রাম পৌরসভার হানাগড়ের মাথা এলাকার বৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তবে দীর্ঘদিনেও হয়নি কোনো মেরামত। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কেন হয়নি এখনো সংস্কার কাজ, কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রাম পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের টাপু ভেলাকোবা এলাকার দুপারের মানুষের কষ্ট লাগবে। এই 2012 সালে পিচঢালা সড়ক এবং এই সেতু নির্মাণে ব্যয় হয় 1,25 লাখ টাকা। পরে কিন্তু এই ব্রিজটি 17 সালের বন্যার যে সংযোগ সড়ক সেটি কিন্তু ভেঙে যায়। তারপরেই কিন্তু এই দুপারের মানুষের আবারও কষ্ট শুরু হয়। তারা কিন্তু এই দীর্ঘ 8 বছর এই ব্রিজটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছে। যোগাযোগ করে কিন্তু এই বৃষ্টির যে সংস্কারের কোনো আশ্বাস পায়নি, যার ফলে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু চাঁদা তুলে তারা কিন্তু জোড়াতালি দিয়ে এই বৃষ্টির সংস্কার করে কোন রকম যাতায়াত সচল রেখেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আপনারা একটু দেখবেন যে এই বৃষ্টির কাঠ দিয়ে চাতাল করে কিন্তু এই যাতায়াত সচল রাখা হয়েছে। এখানে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন এই ব্রিজ দিয়ে কিন্তু শত শত মানুষ যাতায়াত করে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সদরের মোগলবাসা এবং পাঁচগাছি ইউনিয়নের কিছু অংশের মানুষ এই বৃষ্টি দিয়ে কিন্তু এই কুড়িগ্রাম শহরে প্রবেশ করে। এবং এছাড়াও কিন্তু এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এই কৃষকরা কিন্তু তাদের যে উৎপাদিত ফসল সেটি কিন্তু এই শহরে নিয়ে যেতে পারে না, যার ফলে কিন্তু তারা অনেক বিড়ম্বনায় পড়ে। এছাড়াও আমি এখানকার যারা ভুক্তভোগী মানুষজন রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই ব্রিজটির সংস্কার না হওয়ার কারণেই কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে এবং অনেকে কিন্তু পড়ে গিয়ে তাদের হাত পা অনেকের ভেঙেছে। এবং এছাড়াও কিন্তু এই ব্রিজটির জন্য কিন্তু স্থানীয় মানুষ হাজার হাজার মানুষ কিন্তু অনেক মানববন্ধন করেছে এবং সরকারি দপ্তর এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু আসলে যোগাযোগ করেছে। যোগাযোগ করেও কিন্তু এই ব্রিজটি সংস্কারের আসলে কোনো ব্যবস্থা হয়নি। আমি এই মুহূর্তে স্থানীয় একজন রয়েছেন এই ভুক্তভোগী এই এলাকার। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই আসলে ব্রিজটি কবে থেকে এই অবস্থা আর কি অবস্থা সব মিলে একটু বলবেন। 2012 সালে তৈরি হওয়ার পর 2017 সালের বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে আংশিকভাবে সংস্কার করে দেওয়ার পর 2022 সালে আবার পুনরায় বন্যা হয়, সে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে স্থানীয়ভাবে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 2টা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাদ্রাসা রয়েছে, নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন থেকে কিছুদিন আগেও এখানে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পরে গিয়ে উনি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রংপুর মেডিকেল কলেজে পর্যন্ত ওনাকে ট্রান্সফার করা হয়েছিল। শুধু তাই না, স্থানীয় পর্যায়ে ভাবে অনেকভাবে এবং স্বয়ং জেলা প্রশাসক মহোদয়। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা।